জীবন তখনই সুন্দর যখন আমরা ভালো মন্দ উভয়কে গ্রহণ করে বুকে সাহস বেঁধে এগিয়ে চলি জীবনের পথে। ঋতু তো অনেক রকমেরই হয়, অনেকটা ঋতুই জীবনে আসে, অনেক আসে বাধা বিঘ্ন, কিন্তু সেই সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করে যেন আমরা প্রতিটা ঋতুতে নিজেকে বলতে পারি যে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন আজও একজন বিশেষ অতিথি, একজন বিশেষ লড়াকু মহিলা, যিনি নিজে একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর। কেন এই ব্যতিক্রমী পেশাটি তিনি বেছে নিয়েছেন, জীবনে চলার পথে তার কি কি বাধার মোকাবিলা করতে হয়েছে, আজ আমরা শুনব তার থেকেই। আমাদের সঙ্গে আজ রয়েছেন সুস্মিতা ভট্টাচার্য। আলাপ করিয়ে দিচ্ছি তার সঙ্গে। নমস্কার সুস্মিতা। নমস্কার। কেমন লাগছে একজন জীবন যোদ্ধা হিসেবে আমাদের এই স্টুডিওতে আসতে পেরে তোমার? আমার নিউজ লাইভ বাংলার জীবন যোদ্ধাতে এসে খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এরকম একটা প্ল্যাটফর্মও আমার জীবনে আমি পাবো। আমি তোমাদের সাথে আশা করছি কথা বলে আমার খুবই ভালো লাগবে, আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ যে আজকে তোমার গল্প নয়, সত্যি জীবনের সত্যিটা আমরা তুলে ধরতে চাই ক্যামেরার ওপাশের বন্ধুদের থেকে, যাতে করে আরও অনেকে ইন্সপায়ার হয় তোমার কাহিনী শুনে। তো সেটা তো নিশ্চয়ই একটু অনন্য অভিজ্ঞতা একটা। তো সুস্মিতা, একটু শুরুর দিনের যদি কথাগুলো বলি, কখন থেকে তোমার মনে হয়েছে নিজেকে যে তোমার জীবনের যুদ্ধ শুরু হয়েছে, তোমাকে জীবনে যুদ্ধ করতে হচ্ছে, কখন ঠিক তোমার মনে হলো এটা? জীবনের যুদ্ধটা কবে থেকে শুরু হয়েছে সেটা ঠিক আমি বলতে পারি না, তবে যখন স্কুলে পড়তাম তখন যখন যুদ্ধ করতাম তখন আমার সাথে মা বাবা ছিলেন সবসময় সাপোর্ট হিসাবে। তো আমি একবার ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় 2000 ছিল, তখন 2000-এ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব ভয়ানকভাবে হয়েছিল। কি হয়েছিল? আমি দাদার সাথে স্কুটিতে যাচ্ছিলাম, তো মালিগাঁও চার্লিতে আমাকে মানে আমাদের স্কুটিটাকে বাস ধাক্কা দিয়েছে, পুলিশের প্যাট্রোলিং জিপ, এরকম মানে অনেক কটার সাথে ধাক্কা খেয়ে আমার পা ভেঙেছিল, হাত ভেঙেছিল। তো এরকম খুব সিরিয়াস কন্ডিশন, প্রাণে বেঁচে গেছি। তো অনেক কৃপা, অনেক 3-4টা হসপিটালে নিয়ে গেছে আমাকে পুলিশের ভ্যানে। ওরা বলেছে এখানে রাখা যাবে না, জিএনআর ইয়েতে ডাউনটাউন হসপিটালে নিয়ে যেতে বলেছিলেন। তো তখন আমাকে ডাউনটাউনে নিয়ে গেছেন, ওখানে ডক্টর উমেশ শর্মা স্যার ছিলেন। ওনার ট্রিটমেন্টেই আমি সুস্থ হয়েছি। তখন আমার যুদ্ধটা ছিল আমি কিভাবে হাঁটবো, কিভাবে আমি সুস্থ হয়ে যাব, যাতে মা বাবার গায়ে মানে মা বাবার উপর বোঝা হয়ে না থাকি। ছোট অনেকটাই, ক্লাস 9 বোধহয় বলছিলে না? তো তখন পাটা ভীষণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারপর ভাবতাম যে মা বাবার উপর যেন বোঝা না হই, কারণ এইটুকু বয়সে তোমার এটা মনে হয়েছে, সেটাই ভাবছি। তারপর তো আস্তে আস্তে শুরুই হলো জীবনের এক এক করে, পড়াশোনা শেষ হলো। তারপর আবার 2007-এ আমার গ্র্যাজুয়েশন ফাইনাল ছিল, তখন আমার বিয়ে হয়ে গেল। মানে ফাইনাল দেবার আগেই তোমার বিয়ে হয়ে গেছে? ফাইনাল দেবার আগেই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু ব্যক্তিগত জীবনটা নিয়ে জানতে চাইবো। যেরকম তুমি আমাকে বলছিলে সেদিন যে 2007-এই তোমার বিয়ে, এবং তারপরে অনেকটা দিনের ব্যবধানে বোধহয় তোমার মেয়ের জন্ম হয়েছে 2015-তে, 15-তে, এবং 2016-তে তুমি সেই বিয়ের বাঁধন থেকে বা এই সম্পর্কটা থেকে তুমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলে, সেটা ঠিক কেন? আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি যেন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, পড়াশোনার যেন কন্টিনিউ করি। তো আমাকে ওরা করতে দেয়নি। তারপর ওদের অনেক রেস্ট্রিকশন ছিল, আমি মানতামও বা বুঝতাম যে ওদের বংশের বড় বউ, এগুলো অনেক ওদের ছিল। তো ঠিক আছে, আমি মেনেছি। কিন্তু 2009-এ আমার হাজব্যান্ডের খুব অসুখ হয়েছিল একটা বড়। তারপর থেকে আমি আস্তে আস্তে দেখলাম যে ওদের মধ্যে একটা মানে সুপারস্টিশনস কাজ করছে, যে আমি
আমার সাথে বিয়ে হওয়ার জন্য ওর ছেলে এরকম অসুস্থ বা কিছু, সেই কি কথা। এগুলো হওয়ার পরেও ঠিক আছে আছি। তারপর ডক্টরও বলে দিয়েছিল যে এখন যেন ফ্যামিলি প্ল্যানিং না করি। আস্তে আস্তে যখন করলাম তখন মেয়েও হচ্ছিল না, তো আমি কলকাতায় 3 বছর একাই আমি ওখানে থেকে ট্রিটমেন্ট করিয়েছি, করিয়ে মেয়ে হলো। মানে তখন তোমার মানে হাজবেন্ড তোমাকে সঙ্গ দেননি মানে ওই সময়টাতে? ও মানে নিয়ে যেত আমাকে কলকাতায়, তো আমি ওখানে থাকতাম একাই, একাই থাকতাম। ট্রিটমেন্ট যেহেতু চলছিল, ওর পক্ষে থাকা সম্ভব হলো না, তো আমি একাই থাকতাম। ওখানে থেকে ট্রিটমেন্ট করালাম, মেয়ে হলো। মেয়ে নিয়ে যখন আমি 2014-এ আমি গেলাম ওখানে ট্রিটমেন্ট করাতে, 15-এ আমি যখন মেয়ে নিয়ে ঘরে আসলাম শ্বশুরবাড়ি, তখন দেখলাম যে ওদের মেয়ের সাথে আমি আছি, ওটা মানে ওদের মধ্যে অনেক কিছুই দেখলাম, ওদের ব্যবহারে অনেক চেঞ্জ। হ্যাঁ, মানে সেটা কি তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো বলে? হয়তো ওটার জন্যই, কারণ না হলে কোনোদিনও মেয়েকে দেখতে আসবে না বাবা, এরকম তো আমরাও ভাবতে পারিনি। আমি মানে এটা ভাবার যায় না। তারপর যখন এটা খুব মানে কষ্টকর, তীব্র কষ্টকর একটা ব্যাপার, নিজের সন্তানকে উনি দেখতে আসছেন না। তারপর আমি যখন 2016-এ ওরা যখন খুব ফিজিক্যালি মেন্টালি টর্চার শুরু করলো, তখন মা গেলেন আমার, মানে ফিজিক্যালিও ওরা সেই নির্যাতনটা শুরু করেছিলেন, কিন্তু মানে কারণটা তোমার কাছে সেভাবে মানে ওদের ক্লিয়ার ছিল না কিছু। কিন্তু একদিন আমি মানে রিয়েলাইজ করলাম যে আমি যদি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই তাহলে আমি হয়তো বা বাঁচতে পারবো, না হলে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো বলে। কিন্তু তোমার উপরে যখন সেই শারীরিক নির্যাতন হচ্ছিল, তোমার মনে হয়নি কোনো আইনি পদক্ষেপ তখন মানে নেওয়া আমাকে দরকার? ঘরে একটা রুমের মধ্যে দরজা বন্ধ করে 22 ডেজ রেখে দিয়েছিল ওরা। শুধু আমি স্নান করতাম, খেতাম, কখনো আমি ভিজা নাইটি পরেও আমি দিন কাটিয়েছি, ভিজা জামা কাপড় পরে। মানে এই অমানসিক অত্যাচারটা মানে কেন তুমি? মানে ওদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছি, জিজ্ঞেস করেছি। আমার বাবা মারা গেছেন, আমার বিয়ের পরপরই বাবা মারা গেছেন, তো তখন মাত্র আমার দাদারও 6 মাস হয়েছে বিয়ে হওয়া, তো দাদাও গেছে, জিজ্ঞেস করেছে, ওদের কোনো নেই আর কি, এখন নিয়ে যাও তোমার বোনকে। তো তারপর মারাও দেখলো যে এরকম করে থাকলে আমি বাঁচবো না, তো আমাকে নিয়ে আসলো। শুধু আমি দেখলাম আমার হাজবেন্ড আমাকে কোর্টের থেকে ডকুমেন্টস আসলো যে আমাকে সাইন করতে হবে, তো আমি তখন বলেছিলাম আমি করব না। প্রি ডিসাইডেড? হ্যাঁ, ওরা অলরেডি মানে সিদ্ধান্ত ওরা নিয়ে অলরেডি নিয়েছিল। হ্যাঁ ডিভোর্স ফাইল করে দিয়েছিল, তো আমাকে বলেছিল যে এটা সাইন করো। তখন আমি বলেছিলাম আমি করব না, আমার গার্জিয়ান বা আমার লয়ার না আসলে আমি কোনো কিছুতে সাইন করব না। তখন আমাকে একটা কথাই বলেছিল, তুই সাইন কর, না হলে তোর বাচ্চা কোন দিক দিয়ে গায়েব হয়ে যাবে তুই বুঝতেও পারবি না। কি সাংঘাতিক কথা! ওই দিনটা আমি মানে ভুলি নেই। তখন শুধু আমার মাথায় একটাই কথা এসেছিল, আমি মেয়ে নিয়ে এখান থেকে আমার বের হয়ে যেতে হবে। আমার মানে সাংসারিক জীবনটা আমার এখন আর দেখলে হবে না, আমার মেয়েকে দেখতে হবে। তখন আমি ওখানে সাইন করে দিয়েছি, জানি না কি পেপার ছিল। তারপর চলে আসলাম, আসার পর শুরু হলো কোর্টের কেস। ওরা কোনোদিনও আসেনি আমার মেয়েকে দেখতে, আজ অবধি কোনোদিনও আসেও নেই, একটা খবরও নেয়নি। শ্বশুরমশাই যতদিন ছিলেন 2-3 বছর দুর্গাপুজোর সময় জামা কাপড় পাঠাতেন, 1-2 বছর আমি অ্যাকসেপ্ট করেছিলাম, তারপর আমি নেইনি। যে নিজের নাতনির খবর নেয় না, দেখে না, ওদের জামা কাপড় নিয়ে আমি কি করব? এতটা মানে অকথ্য একটা মানসিক অত্যাচার সেটা, এবং তারপরে শারীরিক নির্যাতন, তারপরে সেটাকে আর কিভাবে মানে গ্রহণ করা যায়? তখন তো মানে একটা জবাব তো দিতেই হয়। সেটাই। তারপর আস্তে আস্তে আমি আসার পর আমার দাদার তখন 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, বৌদি আমাকে বলেছিল যে তোমার বাচ্চাকে আমরা দেখব, তুমি আবার পড়াশোনা শুরু করো। তো কি করব তখন পড়াশোনা, তখন তুমি 10 বছরের একটা গ্যাপ শুরু করলে। কিন্তু এখানে আমি একটু দর্শকদের কাছে যেতে চাইছি। দর্শক বন্ধুরা, এরকম সুস্মিতার মতো হয়তো অনেক নারীরা রয়েছেন যাদের সত্যিগুলি এরকম, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি, কিন্তু এখনই আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি আবারও ব্রেকের পর।
বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা দেখলাম, সুস্মিতার কাহিনী থেকে জানলাম কি করে আজও কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে অপরাধী করে দেওয়া হয়, কি করে কারো স্বামী যদি অসুস্থ হয় আজও কোনো সুপারস্টিশন কি করে তারা করে, সেই স্ত্রীকে কি করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। এই কাহিনী তার জলজ্জন্ত দৃষ্টান্ত। আমরা ফিরছি আবারও সুস্মিতার কাছে। সুস্মিতা, আমি শুনছি তোমার কাহিনীগুলো যে আজকের এই, আমরা যদি বলি মডার্ন যুগেও, আধুনিক যুগেও এই ধরনের নিম্ন চিন্তাধারার লোকেরা এখনো রয়ে গেছে, এবং তোমাকে কুর্নিশ যে তুমি এই ঘেরাটোপ থেকে নিজেকে বের করে আনতে পেরেছো এবং সেই সাহস বুকে সঞ্চয় করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছো। আমরা সেই আশার গল্পগুলো এখন শুনবো, সেই আলোর গল্পগুলো শুনবো তোমার মুখ থেকে। কিন্তু তার আগে যদি একটু বলো, তুমি ফিরে এসে তুমি কি উদ্যম নিলে? আমি ফিরে আসলাম 2016-এ। আসার পর আমার বৌদি স্কুলে টিচার ছিলেন। আচ্ছা। বৌদি আমাকে বললেন, তুমি পড়াশোনা স্টার্ট করো, তোমার মেয়েকে আমরা দেখব। তো সেই ওরাই দেখাশোনা করলো, এখন অবধি করছে। বাবা বলতে আমার মেয়ে আমার দাদাকেই বুঝে। বৌদির বাবাকেই আমার মেয়ে বাবা ডাকে, আমার দাদাকে মামা ডাকে, কিন্তু ওরা বাবা আর মামা বলতে প্রাণ ওর। তারপর আমি আস্তে আস্তে, আমাকে মন্টেসরি ট্রেনিং বৌদি দেখালো যে তুমি ওখানে মন্টেসরি ট্রেনিং করলাম। করার পর একটা স্কুলে, মালিগাঁও একটা স্কুলে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলেছো না? তার আগে করিনি, কারণ তোমাকে তো ওই বাড়ি থেকে করতে দেওয়া হয়নি। তখন আমি এইচএস পাসই ছিলাম, যেহেতু গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়নি। তারপর আমি ওখানে মন্টেসরি করার পর একটা স্কুলে চাকরি করলাম, 6 মান্থস করলাম। করার পর আমার মেয়ে আবার অসুস্থ হয়ে গেল, ইন্টারন্যাশনাল হসপিটালে ছিল। তারপর আমি স্কুলটা ছেড়ে দিতে হলো, কারণ 1 মাস পুরো আমার মেয়ের জন্য ছুটিতে ছিলাম, তো স্কুল ছাড়তে হলো। তারপর বৌদি যে স্কুলে চাকরি করতো ওখানেই আমাকে নিয়ে গেল। ওখানে আমি ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর ওখানেই আবার নতুন করে জব পেলাম, শুরু করলাম। খুবই একদম মানে আজকের দিনে যদি বলি, মানে এটা আমি করছি না যে অহংকার করছি না, কিন্তু আজকের দিনে যদি বলি, হয়তো আমার আজকে গাড়ির তেলেই দিনে এরকম চলে যায় 4,500 টাকা, আমার গাড়ির তেলে চলে যায়। তখন আমার 1 মাস স্কুলে দৌড়ালে আমি 4,500 টাকা স্যালারি পেতাম। এতটা মানে আমি কষ্ট করেছি। সেই যে বলছিলাম না, ঋতু বদলায়, আমরা কতটা তাকে গ্রহণ করতে পারি সেই নিজের উপর বিশ্বাস রেখে। কারণ ভালো মন্দ নিয়েই তো প্রত্যেকটা জীবনের ঋতু চলতে থাকে। তুমি গ্রহণ করেছো, অ্যাকসেপ্ট করেছো। সেটা করতে করতে ওখানে আমি তখন দেখলাম ডিএলএড শুরু হলো। তো ডিএলএড এর জন্য আমাকে ওরা বললো ডিএলএড না করলে টিচিং প্রফেশনটাকে এইম করে যে হ্যাঁ আরেকটু বেটার যদি স্যালারিটা হয় বা আরেকটু বেটার জব পাওয়া যায়, তুমি ডিএলএড অ্যাডমিশন নিলাম। নেওয়ার পর দেখলাম যে এইচএস এর পার্সেন্টেজ লাগবে। তখন আমার এইচএস এর পার্সেন্টেজটা মিলছিল না ডিএলএড এর জন্য। তখন আমি কি করলাম, এইচএসও অ্যাডমিশন নিলাম একসাথে। আচ্ছা। সাথে আমি গ্র্যাজুয়েশনেরও অ্যাডমিশন নিলাম। তিনটা কোর্স একসাথে আমি এক্সাম দিয়েছি। সাথে মেয়ে তখন মাত্র, মেয়েকে স্কুলে দিয়েছি, ও প্লে গ্রুপে পড়ছে, 2-2.5 বছর বয়স। ওকেও খাওয়াচ্ছি। আজকে হাই সেকেন্ডারির এক্সাম, কালকে বিএ এক্সাম, কালকে ডিএলএড এক্সাম, এরকম করে 3টা কোর্স আমার শেষ হলো। হওয়ার পর পজিটিভ একটা কথা তুমি বললে যে একই সাথে তুমি 3টে পরীক্ষা একই সঙ্গে তুমি অ্যাটেম্প্ট করছো, ট্রাই করছো। সত্যি দর্শক বন্ধুরা, এই ধরনের মেয়েদের সাহসকে তো কুর্নিশ জানাতেই হয়। সত্যি খুব ভালো লাগছে শুনতে। মানে আমাকে সবাই বলেছে যে তুই গ্র্যাজুয়েশনটা 1 বছর তুই বন্ধ কর, বাকি দুটো কমপ্লিট কর। আমি বলছি না, করবো যখন একসাথেই করব, বন্ধ করলে আমার আর হবে না। তো আমি ওইভাবে করলাম। করার পর যখন গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল, আমি তখনও স্কুলেই চাকরি করছিলাম, তখন টিউশনও করাচ্ছি, একটু ইনকামও আমার বেড়ে গেছে। তখন আমি মাকে বললাম, মা আমি এমএ করব। আমার খুব ইচ্ছা ছিল আমি কাউন্সিলিং সাইকোলজিতে এমএ করি। তো মাকে বললাম, মা বলল ঠিক আছে কর। আমার মা সবসময় সাপোর্ট করতো, আমি যা করব। আমি যদি মাকে বলি যে মা রাত্রি 2টোর সময় মা আমি এখন লং ড্রাইভে যাব, ঠিক আছে যা। আমার মা অলওয়েজ একটা ব্যাকবোন আমার। মায়েরা ওরকমই হয় আসলে। মা আমাকে কোনোদিনও কোনো কিছুতে করেনি যে
মানে যদি ভালো তো ওটাতে সবসময় আমাকে সাপোর্ট করেছে। মা বলেছে ঠিক আছে এমএ কর। তারপর এমএ অ্যাডমিশন নিলাম, করলাম, মাস্টার্সও কমপ্লিট হলো। তারপর আমি ইন্টার্নশিপ করলাম হেলথ সিটি হসপিটালে। করার পর কিসের উপরে ছিল তোমার সাবজেক্টটা, কি ছিল? আমার কাউন্সিলিং সাইকোলজি। আচ্ছা, কাউন্সিলিং। এখন আমি পিএইচডির জন্য চেষ্টা করছি। এখন 1 বছর আমার গ্যাপ হয়ে গেছে, আমি আবার পিএইচডি করার খুব ইচ্ছা আছে। তোমার মনে হয় না যে বেরিয়ে আসাটা তোমার জীবনে আশীর্বাদ? হ্যাঁ, সেই এটা তো সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটা সত্যি আমার আশীর্বাদ। আমি ভাবতাম আমার ঘরে সব ডক্টর আর ইঞ্জিনিয়ার ভাই বোনরা, কাজিনস যত আছে, আমি শুধু, ইভেন আমার পিস্তুতো দাদা অল আসাম ফার্স্ট ম্যাট্রিকে, আর আমি ভাবতাম আমি এরকম একটা বংশের মেয়ে, আর আমি হাই সেকেন্ডারি পাস, গ্র্যাজুয়েশনও করতে পারলাম না, শুধু রান্নাই কি করব, এটাই কি আমার কাজ? হ্যাঁ, আমি আসলে মানুষ জীবনে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু তারপরে সেটা যখন মানে সে অনুভব করে, তখন যদি সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তাহলে জীবনের পথটা পাল্টে যায়। তো সেটা তো একদম সত্যি কথা। তারপর আস্তে আস্তে আমাকে মানে একজন, তোমার এই কাহিনী আমার মনে হয় ক্যামেরার ওপাশে অনেকে যারা শুনছেন তাদের খুব বেশি করে ইন্সপায়ার করবে, কারণ লড়াইটা তো দেখো এক একজনের এক এক রকম, কিন্তু তারপরেও যে তুমি আবার নতুন উৎসাহ নিয়ে এই যে পড়াশোনার ক্ষেত্রটাকে তুমি এত বিস্তৃত করলে এবং এখনো সেটা চালিয়ে যাচ্ছ, সেটা সত্যি খুব খুব ভালো লাগা একটা ব্যাপার। আমি এখন এটার সাথে আমি এমএ করার পর, আমার যখন এমএ কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট বের হয়নি, তখন আমি আবার ফ্যামিলি কাউন্সিলিংয়ের উপরেও একটা কোর্স করছি। এখন সেটাও হয়তো এবছর আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই যে এত কিছু মানে তুমি এই যে পড়াশোনার দিকটা এক্সপ্লোর করছো আরো বেশি করে, তো মানে তোমার মূল ইন্সপিরেশনটা কি? আমার পারিবারিক যে ব্যাপারটা সেটা কি? হ্যাঁ, আমার পারিবারিক ব্যাপারটা মানে আমার কখনো এরকম, আমি চাই যে বাবা থাকতে আমি কিছু করতে পারিনি। আমার বাবা একজন অফিসার ছিলেন, সিআইডি অফিসার ছিলেন, তো বাবার ইচ্ছা ছিল আমি অনেক পড়াশোনা করি, তো সেটা তো আমার হলো না। তো আমি ভাবছি মা যেন অ্যাটলিস্ট প্রাউডলি এখন হলেও সবাইকে বলতে পারে যে আমার মেয়ে কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, আমার মেয়ে এতখানি পড়াশোনা করেছে, বা আমি যদি নামের আগে একটা ডক্টরেট লাগাতে পারি, তখন আমাকে মা যেন প্রাউড ফিল করতে পারে সেটাতে। আর এটা তো আছেই, সাথে আমার মেন হলো আমার মেয়ে যেন আমাকে দেখে ভাবে যে মা যদি এত কষ্ট করে পড়তে পারে, তাহলে আমি কেন পারবো না, আমিও, আমারও করতে হবে। তোমাকে দেখে যেন মানে আরেকটা প্রজন্ম যেন শিখতে পারে, আমরা তো সেটাই আশা করব। এবারে আরও একটা ব্যক্তিগত প্রশ্নে যাব। তুমি একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, তো সেখানে এই পেশাটা মেয়েদের জন্য কিন্তু ব্যতিক্রমী বলা যেতে পারে, তো সেটাতে মানে তুমি এই পেশাটাকে কেন চুজ করলে? আমি যখন স্কুলে জব করছিলাম তখন আমাকে একজন বললেন যে তুমি তো স্কুলের স্যালারিতে তোমার মেয়ের তুমি যেরকম ভবিষ্যৎ চাচ্ছ সেটা হবে না, তো তুমি একটা কাজ করো, কনস্ট্রাকশনের লাইসেন্স বের করো। আমি তো ভাবতেই পারছিলাম না যে একটা মেয়ে মানুষ হয়ে কনস্ট্রাকশনের লাইসেন্স কিভাবে করব, কি ঘরের থেকে পারমিশন দিবে না, তারপর একটা পাস্ট লাইফটাও অত ভালো ছিল না। তো এখন আমাকে যদি আমি নিজে ডিসিশন নেই, এরকম একটা বোল্ড ডিসিশন নিলে আমাকে কয়জন সাপোর্ট করবে, হ্যাঁ সঠিক হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। তো ঘরের থেকে মারা রাজি ছিলেন না। তো যাই হোক, ওই ভদ্রলোকে এসে মাকেও বোঝালেন, তাছাড়া আমার মামা, ছোট মামাও মাদেরকে বোঝালেন যে খুব ভালো ডিসিশন, ও যদি করে হ্যাঁ ওর লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুরু করলাম ওই ভদ্রলোককে, মানে কি বলবো, আমার দাদা বা গাইড বা বন্ধু যাই বলা যায়, মানে উনি ভগবানের মতো আমার পাশে এসে দাঁড়ালেন। ওনার সাথেই মানে কিছুই জানি না, সেই রডের দোকানে যাই, রড জিজ্ঞেস করি দাম, মানে লাইসেন্স বের করার থেকে এই অভিজ্ঞতাটা তো তোমার একদম নতুন ছিল। নতুন, একদমই নতুন। সেই জিরো থেকে জিরো একটা অভিজ্ঞতা নিয়ে তুমি পুরোপুরি এটাকে পেশা বানালে, সেটার জন্য যথেষ্ট সাহসের দরকার, এবং তুমি নিজেকে বিশ্বাস করেছো সেখানে। একদম, আমি ভেবেছি আমি পারবো। যদি অফিসে যেতাম, অফিসাররা বলতেন যে লাইসেন্সটা বের করে দিন স্যার, আমার লাইসেন্সটা বের করে দিন, বলতেন যে তুই পারবি করতে। আমি যদি বলতাম বাবা পুলিশ অফিসার ছিলেন আর আমি মেয়ে হয়ে কি একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টর হতে পারবো না, এ বলতো যে হ্যাঁ তোর এত সাহস, তুই পারবি। আর ঠিক মানে
ভগবানেরও আশীর্বাদ, বাবা একদম অনেস্ট অফিসার ছিলেন, তো ও যেখানেই যেতাম ও নির্মলেন্দু ভট্টাচার্যের মেয়ে এরকম বলতো যখন, যে ও স্যারকে তো আমি চিনি। এখন অবধি আমি মানে কোনো সিআইডিতে গেলে বা কোথাও গেলে যে বাবার রয়ে গেছে, আমাকে ইভেন আমার চেহারা দেখে বলে যে ও তুমি ভট্টাচার্য স্যারের মেয়ে নাকি। তখন আমার খুব প্রাউড ফিল হয়, মানে যে ওই বাবার সাপোর্টটাও হয়েছে যে সবাই আমাকে সব কিছুতে লাইসেন্স বের করার থেকে, কাজ পাওয়ার থেকে, টেন্ডার ফিল আপ করা, ফার্স্ট কিচ্ছু জানতাম না, সব হাতে ধরে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে। এখন তো নিজে নিজেই করছি, এখন তো আর সত্যি মানে ভীষণ ভালো লাগছে এরকম একটা ব্যতিক্রমী একটা পেশায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছো। আমরা আরেকটু শুনবো তোমার গল্প, আরেকটু সময় আমাদের কাছে রয়ে গেছে, কিন্তু এবারে আমাদের নিয়ে নিতে হবে আরও একটা বিরতি। বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা ফিরে আসছি আবারও একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের কাছে সময় খুব দ্রুত ছুটছে, তাই নষ্ট না করে সময় সরাসরি চলে যাচ্ছি আবারও সুস্মিতার কাছে। সুস্মিতা, তুমি একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, তো সেখানে তোমাকে রাত বিরেতে হয়তো সাইডের কাজে চলে যেতে হচ্ছে, তো সেখানে তুমি নিজেই একা ড্রাইভ করে চলে যাচ্ছ। সেই তখন কি তুমি ড্রাইভটা কি এর জন্যই শিখেছো? হ্যাঁ, যে কাজের জায়গায় যখন তখন ছুটে যেন যাওয়া যায়। হ্যাঁ, আমি সেজন্যই গাড়িটাও কিনেছি, সেজন্যই যাতে কাজের জায়গায় যখন তখন যেতে হলে আমি কারোর উপর ভরসা করতে যেন না হয়, নিজেই যাতে যেতে পারি, টাইমে পৌঁছে যেতে পারি। ড্রাইভিংটাও শেখা সেজন্যই। বাহ, খুব ভালো। কিন্তু আচ্ছা, এই যে তুমি মানে একটা প্রশ্ন মনে আসছে, রাতের অন্ধকারে তোমাকে হয়তো রাত 12টা, রাত 1টাও হতে পারে, ট্রাকের অপেক্ষা করছো তুমি, ইট কাঠ বালি পাথরের মধ্যে একজন মহিলা অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে আছে হয়তো শ্রমিকেরা, তোমাকে ভয় তাড়া করে না? হ্যাঁ, কখনো তো ভয় লাগে ঠিকই, তবে সাহস নিয়ে করি আমি, কারণ ভয়ে যে যত ভয় পাবে জীবনে কেউ আগাতে পারবে না। যে দিনগুলো পার করে এসেছি তার থেকে ভয়ানক দিন কিছু নেই আর। তো সেজন্য আমি ভাবি যে আমি যদি কাউকে ক্ষতি না করি, কেউ আমাকে ক্ষতি করবে না। ঠিক, এই যে বিশ্বাসটা, কারণ তুমি কারো ক্ষতি করছো না। সুস্মিতা, সত্যি তোমার সঙ্গে অনেকক্ষণ না হলেও খানিকক্ষণ যে কথা বললাম, অনেক পজিটিভ ভাইবস আমরাও পেলাম এবং হয়তো দর্শকদের কাছেও পৌঁছে দিতে পারলাম। কিন্তু যে সময় যেহেতু আমাদের কাছে খুব সীমিত, আমরা এবার সরাসরি চলে যাব র্যাপিড ফায়ারে। তুমি তৈরি? হ্যাঁ, ঠিক আছে, চলো। কয়েকটা প্রশ্ন রয়েছে তোমাকে আরেকটু গভীরভাবে জেনে নেবার জন্যে। প্রেম তোমার কাছে কি? মায়ের ভালোবাসা। কি সুন্দর বললে। কর্ম কি? জীবন। আর তোমার স্বপ্ন যদি বলি? মেয়েকে মানুষের মতো মানুষ করা। আর আমার একটা ব্যক্তিগত প্রশ্ন তোমার কাছে, কখনো আর সম্পর্কে জড়াতে ইচ্ছে করে না? না। কোথাও ভয়? যেই বাবা নিজের সন্তানকে মানতে পারলো না, সেই মেয়েকে আমি আর কারোর কাছে কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। সেই মেয়ের বাবা হবে বলে কাউকে আমি বিশ্বাস করতে পারি না। বুঝতে পারছি। সুস্মিতা, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার জীবনে চলার পথে। তুমি আরও বোল্ডলি এগিয়ে যাও এবং আরও 10টা মহিলা যেন তোমার থেকে প্রতিনিয়ত শিখতে পারে। আমরা সেটাই দর্শকদের কাছে বলতে চাই যে আসুন আমরা সুস্মিতার মতো মেয়েদের কাছ থেকে শিখি যে জীবনের লড়াই করতে করতে বাঘটা কী করে ঘুরিয়ে দেওয়া যায়, যদি নিজের ইচ্ছের উপর বিশ্বাস থাকে, যদি নিজেকে নিজে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে হয়তো নিজের সঠিক পথটা আমরা ঠিক খুঁজে নিতে পারবো। যেতে যেতে সুস্মিতা, তুমি আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবে? আমি একটা কথাই বলবো, যদি নিজের উপর বিশ্বাস থাকে আর সৎসাহস থাকে, তাহলে জীবনে কোনো কিছুই করা অসম্ভব নয়।
আর সৎ পথে চলতে হবে, জীবনে সব কিছু সম্ভব। একজন মা নিজের বাচ্চাকে বা একজন মেয়ে তার মাকে খুব সহজেই রাখতে পারবে, খুব সহজেই নিজের জীবন যাপন করতে পারবে যদি ইচ্ছা হয়। মানে সবভাবেই যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে থাকতে পারবে, শুধু মানে প্রতিটা স্বপ্ন পূরণে সাহায্য করতে পারবে। হ্যাঁ, প্রতিটা স্বপ্ন পূরণে সাহায্য করতে পারবে, আর্থিকভাবেও যদি বলো, আর সবটুকু সাপোর্ট নিয়ে ফিজিক্যালিও। সত্যি গো, তুমি খুব ভালো থেকো, এমন করেই এগিয়ে যাও। দর্শক বন্ধুরা, সেই সঙ্গে বলছি আপনারাও খুব ভালো থাকবেন এবং অবশ্যই আপনার চারপাশটাকেও ভালো রাখবেন। তাহলেই দেখবেন আমরা একটা সুন্দর পৃথিবী সকলে মিলে গড়ে তুলতে পারছি। আজকের মতো এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে শিগগিরই পরবর্তী পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন। নমস্কার।